তোমার প্রিয় চেরি ব্লসম, আমার প্রিয় তুমি। লেখনীতে তাহিনা নিভৃত প্রাণ। কথাতে মেঘনা। সূচনা পর্ব। পিতৃহীন, পরিচয়হীন, তার ওপর আমাদের বাড়িতে 5 বছরের বেশি আশ্রিত সেই মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না বাবা। তুমি কোনো রিক্সাওয়ালা বা যাকেই পাও তার সাথেই বিয়ে দিয়ে দাও। আমার স্ট্যান্ডার্ডস কোথায় আর ওই মেয়েটি কোথায়? আমি ইউএসএ গ্র্যাজুয়েট করেছি আর ও পড়াশোনা করেছে, তাও নামমাত্র। আমার সাথে ঠিক কোন দিক দিয়ে মেয়েটির যায়? কঠিন স্বরে কথাগুলি বলে ফোনটা রেখে দিল মাহমুদ সাহেব হতাশ হয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তোমার ছেলে আমার কথা রাখলো না। ও তো উষসীকে সেভাবে দেখেইনি। এত সুন্দর মেয়ে, তোমার ছেলে পড়ে আছে পিতৃ পরিচয়হীন নিয়ে। আমি ওকে পড়াশোনা করাচ্ছি, বড় করছি, ওর পরিচয় হলাম আমি। তোমার ছেলেকে বলে দিও নেক্সট টাইম ওর সম্পর্কে যেন একটা বাজে কথা না বলে। নিজের কাছে রাখার জন্য আমি ওকে বিয়ে করতে বলেছি, যাতে ঘরের মেয়ে ঘরে থাকে। তার মানে এই নয় উষসীর জন্য কোনো ছেলে পাবো না। মাহমুদ সাহেব চলে গেলেন। সুবর্ণা আফরোজ ছেলেকে কল দিলেন। মাহবুব রিসিভ করতেই বললেন, এসব কেমন আচরণ মাহবুব? বাবার সাথে এইভাবে কেউ কথা বলে? মাহবুব দীর্ঘশ্বাস ছাড়ল। আমি কি করব মা? তার পছন্দের মেয়েকে দেশে এসে বিয়ে করে নিব। তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় উষসী অযোগ্য। তোমার বাবা ও আমি মিলে ওকে বড় করেছি। 10 জনের মধ্যে বাছাই করলে আমাদের উষসী প্রথমদের কাতারেই থাকবে পাত্রী হিসাবে। ওর জন্য পাত্রের অভাব হবে না। মাহবুব ক্ষিপ্ত হয়ে বললেন, বেশ তো, দিয়ে দাও বিয়ে। আমাকে কেন শুধু শুধু জ্বালাচ্ছ বলো তো? ওই আশ্রিত মেয়েটি তো তোমাদের সব, আমি তোমাদের কেউ হই না। তুমি আমাদের ভুল বুঝছো মাহবুব। উষসীর দায়িত্ব আমাদের ওপর, ওকে রক্ষা করা আমাদের কর্তব্য। তুমি তো জানোই মেয়েটাকে কোন অবস্থায় আমরা পেয়েছিলাম। ওর সুরক্ষার কথা ভেবে তোমার বাবা চাইছিলেন তোমার সাথে বিয়ে হলে উষসী আমাদের চোখের সামনেই থাকবে। আমরা সব সময়ের মতো উষসীকে রক্ষা করতে পারবো সব কিছু থেকে। আমি জানি না তোমরা ওকে কী অবস্থায় পেয়েছিলে। আমি শুধু জানি আমি তোমাদের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে পারবো না। এমন করলে আমি কিন্তু দেশে ফিরবো না মা। তোমাকে তো জোর করা হচ্ছে না। তোমার দেশ, তোমার বাড়ি, যখন ইচ্ছে চলে এসো, যাকে ইচ্ছে বিয়ে করো, কিন্তু কখনোই উষসী বা তোমার বাবার সামনে উষসীকে হার্ট করে কথা বলবে না। তুমি আমাদের সন্তান মাহবুব, আমরা সমাজ সেবার সাথে যুক্ত। কেউ শুনলে কি বলবে বলো তো? মাহবুব লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। ভার্সিটির আজ প্রথম ক্লাস ছিল। উষসী বাসায় ফিরল দুপুর 2টার পর। মুন ও উষসী একই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছে, সেজন্য মাহমুদ সাহেব কিছুটা নিশ্চিত থাকতে পারেন। মুন ও উষসীকে সবসময় একসাথে আসা যাওয়া করতে বলে দিয়েছে। ড্রাইভার ওদের নিয়ে আসা যাওয়া করতে পারেন না, কারণ সকালবেলা মাহমুদ সাহেব সেখানে গাড়ি দিয়ে চলে যান অফিসের কাজে। ব্যাংকে জমে থাকা বাজেট দিয়ে গাড়ি কেনা গেলেও তিনি আপাতত সেটুকু খরচ করতে চান না। কোনো বিপদ আপদে কাজে আসার জন্যই তিনি সবসময় ব্যাংকে পর্যাপ্ত টাকা রেখে তবেই খরচ করেন, যাতে তার পরিবারকে কখনো কোনো সমস্যায় পড়লে অসহায়ের মতো তাকিয়ে থাকতে না হয়। অন্তত যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পরিবারের বটগাছ হিসাবেই থাকবেন।
উষসীর নামে তিনি একটু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। পরিবারের সবার নামেই খোলা আছে, সেগুলোতেও তিনি কম কম করে টাকা জমিয়ে রাখেন। তার মাথায় সর্বক্ষণ পরিবারের চিন্তায় থাকে। মাহমুদ সাহেব দুপুরের খাবার খেতে বাসায় এলেন 3টার দিকে। উষসী ও মুন তখন সবে গোসল করে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে টেবিলে বসেছে। সুবর্ণা আফরোজ ও টেবিলে খাবার সাজিয়ে বসেছিলেন স্বামীর অপেক্ষায়। খাবার খেতে খেতে সবাই কথা বলতে লাগলো। প্রতিবারই তাদের আলোচনার বস্তু কেউ না কেউ। বেশিরভাগ যাকে নিয়ে কথা হয় তিনি হলেন এই বাড়ির ছোট ছেলে। মন তার ছোট ভাইয়ের খুবই ভক্ত। বলল, আচ্ছা বাবা বলো তো, ছোট ভাইয়া ঠিক কার মতো হয়েছে দেখতে? হবে আমাদের যে কোনো একজনের মতো। কেন? এত সুদর্শন আমাদের পরিবারে আর কেউ নেই। তুমি একটা কাজ করছো না কেন? আমাদের সুন্দরী উষসীকে বরং ছোট ভাইয়ার সাথেই বিয়ে দিয়ে দাও তুমি। উষসীর চোখ বড় করে তাকালো। মাহমুদ সাহেব হেসে ফেললেন। তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিলে সে আমার মেয়েকে খাওয়াবে কি? ছন্ন ছাড়া সে, একদিন এখানে একদিন সেখানে। উষসীকে এমন কারোর সাথে বিয়ে দিব যাতে ও আমাদের চোখের সামনে থাকে সর্বদা। তাছাড়া তোমার ছোট ভাই তো সারাদিন ক্রিকেট নিয়ে পড়ে থাকে, তার সময় কই এখন বিয়ের দিয়ে মন দেওয়ার? আগে গ্র্যাজুয়েট হোক, তারপর ওর জন্য মেয়ে খোঁজা যাবে। উষসী দীর্ঘশ্বাস ছাড়ল। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আঙ্কেল, পড়াশোনা শেষ করে কিছু একটা করতে চাই। মাহমুদ সাহেব বললেন, বেশ তো করো, তবে ভালো পাত্র পেলে আমি তোমাকে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবো মা। বুঝোই তো বয়স হচ্ছে, বেঁচে থাকতে তোমার পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করে যেতে চাই। খাওয়ার পর রুমে এলো দুজন। মন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে উষসী বলল, হোমওয়ার্ক কমপ্লিট করবি না? এত এত পড়া বাকি, সারাদিন পড়ে অত শেষ করতে পারবি না। মন তৎক্ষণাৎ উঠে বসলো, হাই তুলতে তুলতে বলল, পড়াশোনাকে আবিষ্কার করেছে বলতো উষু? খাটের নিচ থেকে এলি মেও করে ডাকলো। উষসী খিলখিল করে হাসল। এলিকে কোলে নিয়ে বলল, তুই খাটের নিচে এতক্ষণ লুকিয়েছিলি বাপ? আমি আরও তোকে সারা বাড়ি খুঁজে দেখবো ভাবছিলাম। এলিজাবেথ উষসীর একমাত্র আদরের বিড়াল, যাকে উষসী নিজের বন্ধু ও সন্তান ভাবে। এলি কোলে আরাম করে বসে ডাকলো, মাও। মুন গালে হাত দিয়ে বলল, বড় ভাইয়া বিড়াল অপছন্দ করে, ভালো হয়েছে তোকে রিজেক্ট করেছে, নাহলে তোর জীবন তেনা নেনা করে দিত। উষসী অবাক হয়ে বলল, মানে? মুন জিহ্বায় কামড় দিয়ে বলল, এই রে, যা বলে ফেললাম। আচ্ছা তবে শোন, বাবা বড় ভাইয়াকে তোর বিয়ের বিষয়ে বলেছিল, তো বড় ভাইয়া মানা করেছে, তুই কি মন খারাপ করেছিস? মন খারাপ করিস না, তোর জন্য কি পাত্রের অভাব হবে পাগলি? উষসী তাচ্ছিল্য হাসল। হাউ রিডিকিউলাস মুন, আমাকে নিয়ে চারিদিকে এসব হচ্ছে অথচ আমি জানি না। আমার জন্য পাত্রের অভাব হবে কি না জানি না, তবে তোর কোনো ভাইকে আমি যে কখনো বিয়ে করব না সেটা শিওর। মুন মন খারাপ করে বলল, তোকে ছাড়া আমরা থাকবো কিভাবে বলতো? সেজন্য মা ভীষণ চিন্তা করে। তুই মন খারাপ করিস না। সেটা নিয়ে মন খারাপ করিনি, তারা আমার মা বাবার দায়িত্বে। অবশ্যই 100 বার পাত্র দেখতে পারে, তাতে আমার আপত্তি নেই। মন গাল টেনে দিয়ে বলল, ওহ আমার সুইট বোনটা। এলি উচ্চস্বরে ম্যাও বলল। মন চোখ রাঙিয়ে বলল, চুপ, এটা তোর মা হবার আগে আমার বোন হয়। সূত্রে কোথাকার।